মিনা, তুই কি তৈরি? দেখ, সূর্যটা মাথার ওপর ওঠার আগেই আমাদের বনের কাজগুলো গুছিয়ে নিতে হবে। আজ আমি উনুনে বড় কড়াই চড়িয়েছি, দারুণ একটা ঝোল রান্না করব। তুই ঝটপট হাত চালিয়ে জল আর জ্বালানি কাঠগুলো নিয়ে আয় তো। বড় আপু, আমি তো সেই ভোরেই উঠেছি। দেখো, মাথায় দুটো মাটির কলসি আর এক বোঝা শুকনো কাঠ নিয়ে আমি কিন্তু অলরেডি বাড়ির পথে। আজ বনে অনেক দূর হাঁটতে হয়েছে ভালো কাঠ জোগাড় করার জন্য। ছোট বোনটা কোথায় গেল বলতো? তাকে তো দেখছি না। ছোটটাকে নিয়ে চিন্তা করিস না, সে তো তার ধনুক আর তীর নিয়ে সেই কখন বেরিয়ে গেছে। ও তো শিকারী, ওর লক্ষ্য ঠিক না থাকলে আমাদের রাতে না খেয়ে থাকতে হবে। তুই বরং এই কাঠগুলো এখানে রাখ আর একটু জিরিয়ে নে, আমি রান্নায় মশলাটা দিয়ে দিই। আমাদের এই ছোট বোনটা সত্যি খুব সাহসী, তাই না আপু? ওই দেখো, নদীর ওপারে সে একটা হরিণ লক্ষ্য করে তীর তাক করে আছে। ওর হাতের টিপ যা নিখুঁত, আমার মনে হয় আজ রাতে আমাদের ভোজটা বেশ জমবে। আমি কলসিটা নামিয়ে হাতমুখ ধুয়ে আসি। হ্যাঁ, ওর সাহস আর তোর পরিশ্রমই আমাদের এই সংসারটাকে টিকিয়ে রেখেছে। আমি এখানে রান্নার তদারকি করছি আর তোদের অপেক্ষায় পথ চেয়ে থাকি। বনটা আজ খুব শান্ত লাগছে, তাই না? বাতাসে বুনো ফুলের মিষ্টি একটা গন্ধ পাওয়া যাচ্ছে। ঠিক বলেছ আপু, বনটা আজ বড্ড মায়াবী। তবে আমাদের সাবধানে থাকতে হবে। কাল রাতে কুটিরের পেছনে বুনো জানোয়ারের ডাক শুনেছি। তুমি যখন একা রান্না করো তখন আশপাশটা একটু খেয়াল রেখো। আমি বরং গিয়ে ছোট বোনটাকে একটু সাহায্য করি। তুই আর এখন রোদে যাস না, ও একাই পেরে যাবে। বরং তুই একটু এই শাকগুলো বেছে দে, আমি তরকারিতে দেব। আমাদের ৩ বোনের একতা থাকলে কোনো বুনো জানোয়ার আমাদের ক্ষতি করতে পারবে না। তুই তো জানিস আমরা একে অপরের শক্তি। একদম সত্যি কথা বলেছ আপু, আমাদের এই মিলটাই বড় সম্পদ। এই যে তুমি এত কষ্ট করে আমাদের জন্য রান্না করো, এতেই তো আমাদের অর্ধেক ক্লান্তি দূর হয়ে যায়। আমি এখন শাকগুলো বেছে দিচ্ছি, তারপর কলসি থেকে ঠান্ডা জল ঢেলে দেব। বেশ, কাজগুলো তাড়াতাড়ি শেষ হলে আমরা বিকেলে নদীর ধারে গিয়ে একটু গল্প করতে পারব। দেখ, ছোট বোনটা শিকার সেরে হয়তো ফিরছে, আমি ওর পায়ের শব্দ পাচ্ছি। আজ সবাই মিলে আনন্দ করে একসাথে দুপুরের খাবার খাব। হ্যাঁ আপু, ৩ বোন এক হওয়া মানেই তো উৎসব। আমি সব গুছিয়ে রাখছি, তুমি শুধু পরিবেশন করবে। আমাদের এই ছোট্ট কুটির আর এই সুন্দর বনটাই আমাদের স্বর্গ। চলো, এবার খাওয়ার আয়োজন শুরু করি। বড় আপু, দেখো আজ আমি কি নিয়ে এসেছি। অনেকক্ষণ ওত পেতে থাকার পর অবশেষে ওই চঞ্চল হরিণটাকে কাবু করতে পেরেছি। আমার তীরের লক্ষ্য আজ একদম অব্যর্থ ছিল। বনের ঝোপের আড়াল থেকে এক শটেই কাজ শেষ। এখন জলদি বলো, আমাদের দুপুরের খাবারের আয়োজন কত দূর? ওরে বাবা, তুই তো দেখি রীতিমতো যুদ্ধ জয় করে ফিরলি। আমি অনেকক্ষণ ধরে তোর ধনুষ টঙ্কারের শব্দ শোনার অপেক্ষায় ছিলাম। তোর সাহসের প্রশংসা না করে পারা যায় না। এই তপ্ত রোদে এতক্ষণ একা বনে থাকা মুখের কথা নয়। যা, আগে হাত মুখ ধুয়ে আয়, আমি কড়াইয়ে মশলা কষাতে শুরু করেছি। আপু, শুধু সাহস থাকলে কি আর হয়? ধৈর্যও লাগে অনেক। হরিণটা যখন নদীর ধারে জল খেতে এলো তখন আমার নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতে হয়েছিল। যদি একটু শব্দ হতো তবেও নিমেষেই বনের গহীনে মিলিয়ে যেত। আজ কিন্তু মাংসটা একদম কষিয়ে রান্না করতে হবে। আমার খুব খিদে পেয়েছে। তুই চিন্তা করিস না, মিনা ইতিমধ্যে টাটকা শাক আর জ্বালানি কাঠ গুছিয়ে দিয়ে গেছে। আমি মাটির উনুনে ঢিমে আঁচে রান্না করছি, যাতে স্বাদটা মুখে লেগে থাকে। তোর জন্য আজ স্পেশাল কিছু মশলাও পিষে রেখেছি। শিকারটা ওপাশে রাখ, আমি এক্ষুনি ওটা পরিষ্কার করার ব্যবস্থা করছি। মিনা আপু কোথায় গেল? ওকে তো দেখছি না। আমি আসার পথে নদীর ধারে পদ্মফুল ফুটে থাকতে দেখলাম। ভাবলাম ফেরার সময় ওর জন্য কয়েকটা নিয়ে আসব, কিন্তু শিকারের ভারে আর হাত খালি ছিল না। আপু, তুমি কি জানো আজ বনে যাওয়ার সময় আমি একটা অদ্ভুত নীল পাখি দেখেছি? মিনা বোধহয় পেছনের বাগানে গেছে আরও কিছু শুকনো লতা আনতে। আর তুই ওই নীল পাখির কথা বলছিস? ওটা তো বনের গভীরে থাকে, সচরাচর দেখা যায় না। তোর ভাগ্য আজ সত্যিই ভালো বলতে হয়, শিকারও পেলি, আবার দুর্লভ পাখির দেখাও পেলি। আমাদের এই বনটা কত রহস্যময়, তাই না আপু? একদম ঠিক বলেছ আপু, এই বনের প্রতিটি গাছ আর পশুপাখি যেন আমাদের চেনে। তবে জানো, শিকার করার সময় আমার একটু খারাপও লাগছিল। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য তো এটাই নিয়ম। এখন তাড়াতাড়ি মাংসটা চড়িয়ে দাও, সুগন্ধে আমার পেট চুই চুই করছে। বনের নিয়মটাই এমন রে ছোট, এখানে কেউ শিকারী তো কেউ শিকার। তুই তো আমাদের অন্নদাত্রী, তোর হাতের তীর না চললে আমাদের হাঁড়ি চড়ত না। মাংসটা আমি এক্ষুনি গরম মশলা দিয়ে ভাপিয়ে নিচ্ছি, তুই বরং গিয়ে মিনাকে ডেকে নিয়ে আয়। ও হয়তো ওপাশে কাজে ব্যস্ত। আচ্ছা, আমি এক্ষুনি মিনাকে ডেকে আনছি, ওকে সারপ্রাইজ দেব এই বড় শিকারটা দেখিয়ে। আসার সময় দেখলাম ও কলসি নিয়ে জল ভরতে যাচ্ছিল।
আমরা 3 বোন মিলে আজ তৃপ্তি করে খাব। আমাদের এই ছোট সংসারটা যেন সবসময় এমনই হাসি খুশি থাকে, তাই না আপু? অবশ্যই থাকবে, যতক্ষণ আমাদের মধ্যে এই ভালোবাসা আর একতা আছে। তুই যা, তাড়াতাড়ি ওকে নিয়ে আয়, খাবার একদম তৈরি। আজ তোদের 2 বোনের পছন্দের সব পদ রেঁধেছি আমি। তাড়াতাড়ি ফিরলে আমরা সবাই মিলে গাছের তলায় বসে একসাথে খাব। এই যে রূপা, অনেক দিন ধরেই দেখছি তোমাদের এই বাড়াবাড়ি। এই বনের ধারে বসে তোমরা মেয়ে মানুষ হয়ে ধনুর্ধর সেজেছ, আবার শিকার করে নিয়ে আসছ। শোনো, শিকার করা পুরুষ মানুষের কাজ, মেয়েদের কাজ ঘর সামলানো আর রান্না করা। আজ থেকে আর কোনো দিন তোমাদের কাউকে হাতে ধনুক নিয়ে বনে যেতে না দেখি। গফুর ভাই, আপনি হঠাৎ আমাদের উঠানে এসে এমন হুঙ্কার দিচ্ছেন কেন? আমরা তো কারো ক্ষতি করছি না, বনের নিয়ম মেনেই নিজেদের অন্ন সংস্থান করছি। কাজ আবার ভাগ করার কিসের? যেটা আমরা পারি এবং যা দিয়ে আমাদের পেট চলে সেটাই আমাদের কাজ। আপনার কথাগুলো কিন্তু বেশ অযৌক্তিক লাগছে। অযৌক্তিক মানে কি? সমাজ আর নিয়ম বলে একটা কথা আছে। একটা মেয়ে হয়ে বনের হিংস্র পশুর সামনে যাওয়া মানে মরণকে ডেকে আনা। লোকে হাসাহাসি করছে যে এই গ্রামের পুরুষরা থাকতে মেয়েরা নাকি শিকারী সেজে ঘুরছে। খবরদার, কাল থেকে যেন ধনুকটা ছোঁয়াও না হয়, নইলে ফল ভালো হবে না। সমাজ কি আমাদের খেতে দেয় গফুর ভাই, নাকি আপনি আমাদের অন্ন যোগান? আমার ছোট বোনটা যখন নিখুঁত নিশানায় শিকার করে আনে, তখন বনের পশুরা ওর লিঙ্গ বিচার করে না, বিচার করে ওর সাহসের। আমরা ঘরও সামলাই, আবার প্রয়োজনে বনের বাঘের সামনে দাঁড়ানোর ক্ষমতাও রাখি। আপনার এই ধমক অকেজো। বড় বেশি কথা বলছ রূপা, মনে রেখো আগুনের সাথে খেলা করা ঠিক নয়। আমি যদি গ্রাম প্রধানকে গিয়ে বলি যে তোমরা বনের শান্তি নষ্ট করছ, তবে তোমাদের এই কুটির ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। মেয়েদের কাজ হল উনুনের পাশে বসে থাকা, বীরত্ব দেখানো নয়। আজই শেষ সতর্কবার্তা দিয়ে গেলাম। আগুনকে আমরা ভয় পাই না গফুর ভাই, কারণ ওই আগুনেই আমরা প্রতিদিন আমাদের খাবার সেদ্ধ করি। আপনি গ্রাম প্রধান কেন, রাজার কাছে গিয়েও নালিশ করতে পারেন। আমরা পরিশ্রম করে খাই, কারো দয়ায় নয়। আমাদের সাহসের উপর আপনার কোনো অধিকার নেই, আর আমাদের পথ আটকানোর ক্ষমতাও আপনার নেই। তোমরা তো দেখছি একদম অবাধ্য হয়ে গেছ। সামান্য কয়েকটা তীর ছুঁড়তে শিখেছ বলে নিজেদের অনেক বড় কিছু ভাবছ। কাল যদি কোনো বড় বিপদ আসে, তখন তো আবার আমাদের মতো পুরুষদের কাছেই ছুটে আসবে সাহায্যের জন্য। তখন বুঝবে মেয়েনুষের আসল জায়গা কোথায়। বিপদে আমরা একে অপরের পাছে দাঁড়াই, আপনার মতো মানুষের কাছে নয়। আর মনে রাখবেন, আমার ছোট বোন যে হরিণটা শিকার করে এনেছে, আপনার মতো 10 জন মিলেও তার নাগাল পেতেন না। আমাদের হাত যেমন খুন্তি ধরতে জানে, তেমনি অন্যায় রুখতে ধনুক ধরতেও পিছোপা হয় না। এবার দলা করে আমাদের আঙিনা ছাড়ুন। ঠিক আছে, তোমাদের অহংকার আমি দেখে নেব। দেখি কতদিন তোমরা এই বনের ভেতরে টিকে থাকতে পারো। আমি গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেব যে তোমরা অবাধ্য আর বেয়াদক। তোমাদের সাথে কেউ কোনো সম্পর্ক রাখবে না। দেখব তখন কিভাবে শিকার করে টিকে থাকো। আপনি মিথ্যে রটনা করে আমাদের ভয় দেখাতে পারবেন না। যারা সাহসী তারা একা চলতেও জানে। আমাদের একতা আর আমাদের দক্ষতা, এই দুটোই আমাদের রক্ষা কবচ। আপনি নিজের চরকায় তেল দিন গফুর ভাই, আর আমাদের কাজ আমাদের করতে দিন। আপনার এই সেকেলি চিন্তা আমাদের দমিয়ে রাখতে পারবে না। ভাবি, শুনলাম গফুর ভাই আমাদের উঠানে এসে বড় আপুকে কত আজে বাজে কথা শুনিয়ে গেছে। বলছে আমরা মেয়ে মানুষ, আমাদের কাজ নাকি শুধু রান্নাবান্না আর ঘরের কোণে পড়ে থাকা। আমরা কেন শিকার করি, কেন বনে যাই, এসব নিয়ে সে অনেক ধমক দিয়ে গেল। আমাদের কি নিজেদের মতো বাঁচার কোনো অধিকার নেই? ওরে মিনা, তুই এই সামান্য কারণে কাঁদছিস? চোখের জলটা মোচ তো আগে। তুই জানিস না, দুনিয়াতে মানুষের কাজই হল অন্যের খুদ ধরা আর আড়ালে আবডালে কথা শোনানো। গফুর তো নিজে এক অলস মানুষ, অন্যের উন্নতি দেখলে ওর গা জ্বলে। তুই কেন ওর মতো লোকের কথায় মন খারাপ করবি? কিন্তু ভাবি, সে তো গ্রাম প্রধানের ভয় দেখালো, আমাদের কুটির ভেঙে দেওয়ার কথা বলল। আমরা 3 বোন মা বাবা ছাড়া একা এই বনে কত কষ্ট করে একটা সংসার গুছিয়েছি। বড় আপু রান্না করে, আমি জল কাঠ হানি, আর ছোটটা শিকার করে আমাদের মুখে অন্ন দেয়। এখন যদি আমাদের এই কাজগুলো সমাজ বন্ধ করে দেয়, তবে আমরা খাবো কি? দেখ মিনা, সমাজ কিন্তু তোদের খাবার দিতে আসবে না। যারা আজ আঙুল তুলছে, বিপদে পড়লে তাদের কাউকে পাশে পাবি না। মানুষের ধর্মই হলো অন্যের ভালো সহ্য করতে না পারা। তুই চিন্তা করিস না, তোরা তো কোনো চুরি বা অন্যায় করছিস না। নিজেদের পরিশ্রমে বেঁচে থাকছিস, এটাই তোদের সবচেয়ে বড় অহংকার। আমার ভয় হয় ভাবি, বড় আপু তো অনেক কড়া কথা শুনিয়ে দিয়েছে গফুর ভাইকে। সে যদি এবার সত্যি সত্যি গ্রামের মানুষকে খেপিয়ে তোলে, আমরা 3টে মেয়ে মানুষ একাই গহীন বনের ধারে কতটাই বা লড়াই করতে পারব? আমাদের সাহস কি পুরুষের গায়ের জোরের কাছে টিকবে? কেন টিকবে না? গায়ের জোরই কি সব?
তোদের ছোট বোনের যে সাহস, গ্রামের কয়টা পুরুষ বাঘের ডেরার কাছে যাওয়ার ক্ষমতা রাখে? তোদের মেধা আর সাহসই তোদের শক্তি। আর শোন, গফুর যখন দেখবে তোরা ওর কথায় ভয় পাচ্ছিস না, তখন ও নিজে থেকেই চুপ হয়ে যাবে। কুত্তা ঘেউ ঘেউ করলেই কি পাহাড় নড়ে? তুমি ঠিকই বলেছ ভাবি, তোমার কথাগুলো শুনে একটু সাহস পাচ্ছি। আসলে আমরা কোনোদিন কারোর সাথে ঝগড়া করিনি তো, তাই গফুর ভাইয়ের ওসব কথা শুনে বুকটা কেঁপে উঠেছিল। ছোট বোনটা যখন শুনবে, ও তো আবার রাগী মানুষ, কি জানি কি করে বসে। ছোটটাকে এসব এখন বলিস না, ও তো শিকারী মানুষ, মাথা গরম করে বসতে পারে। তুই বরং রূপাকে গিয়ে বল যে আমি আছি তোদের সাথে। গফুর একা নয়, গ্রামের অনেকেই কিন্তু তোদের এই 3 বোনের পরিশ্রমকে আড়ালে প্রশংসা করে। তোরা দমে যাস না, তাহলেই এই কুচক্রী মানুষগুলো জিতে যাবে। দোয়া করো ভাবি, আমাদের এই 3 বোনের একতা যেন কোনো দিন না ভাঙে। আমি এখনই গিয়ে আপুর হাত ধরব। আমরা তো ভুল কিছু করিনি, তাই মাথা নিচু করারও প্রশ্ন ওঠে না। তুমি পাশে আছো জেনে সত্যি খুব ভালো লাগলো। মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নেমে গেল। সব সময় আছি রে পাগলি, তুই গিয়ে এখন কাজে মন দে। মনে রাখবি, আকাশটা বিশাল বলেই লোকে তার দিকে ঢিল ছুটতে চায়, কিন্তু আকাশ তাতে ছোট হয়ে যায় না। তোরা হচ্ছিস বনের মুক্ত পাছি, তোদের ওড়ার সাহস কেউ কেড়ে নিতে পারবে না। যা, চোখে জল নিয়ে ঘরে ফিরিস না, হাসি মুখে যা। কিরে রূপা, বাড়িতে আছিস নাকি? কানে এলো ওই পাজি গফুরটা নাকি তোদের উঠানে এসে খুব ফসফসানি করে গেছে। শুনি নাকি তোদের শাসিয়ে গেছে যে তোরা বনে যেতে পারবি না, শিকার করতে পারবি না। কথাটা কি সত্যি রে মা, নাকি লোকে মিছে রটনা করছে? ঠিকই শুনেছেন বুড়িমা, গফুর ভাই এসে অনেক আজে বাজে কথা শুনিয়ে গেছেন। তিনি নাকি আমাদের সমাজ শেখাতে এসেছেন। বলছেন মেয়েরা নাকি শিকার করলে অমঙ্গল হয়, আমাদের কাজ নাকি শুধু রান্নার হাঁড়ি ঢালা। আমরা নাকি পুরুষ মানুষের কাজে হাত দিচ্ছি, তাই গ্রাম ছাড়া করার হুমকিও দিয়ে গেলেন। ওরে আমার সমাজ দরদি রে, গফুর নিজে 1 নম্বরের কুড়ে, পরের ধনে পোদ্দারি করাই ওর কাজ। ও তোদের শাসানোর কে? এই বনের জল হাওয়া কি ওর বাপের সম্পত্তি? তুই একদম চিন্তা করিস না রূপা, ওর হম্বিতম্বি আমি লাঠি দিয়ে ঠান্ডা করে দেব। যদি সত্যি হয় তবে ওর একটা বিহিত আমি আজ করেই ছাড়ব। আপনি পাশে আছেন জেনে সাহস পাচ্ছি বুড়িমা, কিন্তু ছোট বোনটা যদি এসব শোনে, তবে ও তো আর শান্ত থাকবে না। ও তো নিজের পরিশ্রমে শিকার করে আনে, কারুর কাছে হাত পাতে না। গফুর ভাইয়ের ওই কথাগুলো ওর কানে গেলে হয়তো একটা বড়সড় বিবাদ বেঁধে যাবে, এটাই আমার ভয়। আরে ভয় পাওয়ার কি আছে? অনন্যা তো ঠিক কাজই করছে। এই যে আমি এত বছর ধরে এই গ্রামে আছি, আমি দেখেছি কত পুরুষ ঘরে বসে তামাক টানে আর মেয়েরা মাঠে কাজ করে। আজ তোরা স্বীকার করছিস বলে ওর গায়ে জ্বালা ধরেছে? ওর সাহস তো কম নয়, আমার নাতনিদের দিকে আঙুল তোলে। গফুর ভাই তো গ্রামপ্রধানের ভয়ও দেখালেন, বললেন যে আমরা নাকি বনের শান্তি নষ্ট করছি। আমরা তো বনের নিয়ম মেনে শুধু খাওয়ার জন্য শিকার করি, ব্যবসা তো করি না। এখন সমাজ যদি আমাদের এই উপার্জনের পথ বন্ধ করে দেয়, তবে আমরা 3 বোন কোথায় যাব? গ্রাম প্রধানকে সামলানোর দায়িত্ব আমার। তাকে আমি বুঝিয়ে দেব যে তোরা কোনো অন্যায় করছিস না, বরং তোদের দেখে গ্রামের অন্য মেয়েদেরও শেখা উচিত কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। ওই গফুরের মতো ফড়িংয়ের লাফালাফি 2 দিনেই বন্ধ হবে। তুই শুধু নিজের উপর বিশ্বাস রাখ। আপনার দোয়া থাকলে আমাদের আর কিছু লাগবে না বুড়িমা। আসলে আমরা শান্তিতে থাকতে চাই, কারু সাথে ঝগড়া আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু গফুর ভাইয়ের ওই অবজ্ঞার সুরটা মেনে নেওয়া খুব কঠিন ছিল। আপনি এসেছেন বলে মনে হচ্ছে মনের মেঘটা একটু কেটে গেল। মেঘ গাটবেই রে মা। শোন, কাল ভোরে অনন্যা যখন শিকারে যাবে, ওকে বলবি বুক ফুলিয়ে যেতে। আর গফুর যদি আবার কোনোদিন তোদের সীমানায় আসে, শুধু একবার আমাকে খবর দিস। আমার এই পুরনো লাঠিটার জোর এখনো কমেনি, ওটা ওর পিঠে পড়লে তখন সমাজ শেখানো ভুলিয়ে দেব। আচ্ছা বুড়িমা, আমি আপনার কথা মনে রাখব। আপনি বসুন, আমি আপনার জন্য একটু টাটকা খাবার আর শরবত নিয়ে আসি। আপনার মতো মুরব্বীরা আমাদের মাথায় হাত রাখলে কোনো গফুরই আমাদের ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের কাজ চালিয়ে যাবই।